First of all, I would like to give my big thanks to all of you present. Because last time also, I can remember that almost, I don't know all the people who were here or not, but big numbers were there. Today also, the same. You see, when I meet with the people, the boys, girls, whoever may, this is my character, this is my part, that I feel very happy. And until and unless you mix with the people, you will not understand what is their problem, how they are running their life. Journalism is a profession. So there are so many professions in life. But I am in other profession. I will not understand your problems. Or I have no time also to realize your conditions. But when I come, not only here, in different areas, when I go, I try to feel them. What is their problems? How I can at least solve their problem. And I cannot give you the 100% assurance that yes, I will, whatever you have asked for, that I will fulfill. But intention should be very sound and should be louder. Should be very loud. And honestly you should say something. There should not be any hanky-panky. I am this kind of man. Whatever I say, very truly I say, I don't do any politics. And yes, because I don't do any politics, that's why I am a politician. Nowadays, what happens? Politics, if you do, usually for a long time, we used to hear that he is a politician. And my thing or my thought process is like that. If you don't do politics, it is the best politics. তো এইভাবেই আমি সবসময় আমার চিন্তা ভাবনা আজকে যেটা বলা হয়েছে রঞ্জিত বললেন যে গতবারেও যখন সবার সাথে আমি এখানে বসলাম বসার পরে এখানে বলা হয়েছিল যে আমাদের যে মেইন যে মিডিয়া যারা আছে তাদের কমিটি একটা আমব্রেলা কমিটি উই হ্যাভ মেড সো ওয়াই নট আমাদের যারা জার্নালিস্টরা আছেন আমাদের গ্রুপে তাদের আমি কথা দিয়েছিলাম 5 জন বলেছিল তো সেটা আমি কিন্তু করেছি এখানে এই 5 জন যে আমরা বানিয়েছি দিস ইজ देयर অ্যাকচুয়ালি আই থিংক देयर that it should be their duty to raise your voice in that meeting. Understand? So I will request them to tell what you feel or what you have said. That would be better because I will not sit every day. From my side, when this proposal would come, আমি তোমার এগুলো দেখবো না এইসব আমার তরফ থেকে আমি পরিষ্কার বলছি আমি আবার বলছি যে মিথ্যে কথা আমি বলি না কোনোদিন বলি আমি চাই জনজাতিদের আমার একটা এখন যেহেতু একটা সুযোগ এসছে এই যে একটা ভুল ভ্রান্তি উল্টো পাল্টা কথাবার্তা বলে একটা মানে আননেসেসারি দরকারই নেই তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার কাছে সবার মনে হয় যেন সবাই আমার এটা কিন্তু আমি ফিল করি আমার কাছে কাউকে মনে করি না সে সবসময় এই ধরনের একটা ফিলিংস আমার মধ্যে থাকে এবং আমাদের মধ্যেও থাকে আমার সাথে যারা থাকে তাদেরকে আমি সেইভাবে উদ্বুদ্ধ করি যে যে বিষয়গুলো এসছে আমি নিশ্চয়ই এগুলো লিখে রেখেছি আমি ওটা ল্যান্ড দেওয়ার বিষয়ে বলছে সেটা করা যেতে পারে অসুবিধার কিছু নেই কারণ আমরা এখানে দেখুন প্রেস ক্লাব বলতে আমরা আগরতলা প্রেস ক্লাবই পাই আমি অনেকবার ওদেরকে বলেছি যে ওয়াই নট ইট ইজ ত্রিপুরা প্রেস ক্লাব ত্রিপুরা প্রেস ক্লাবের আন্ডারে সব জায়গায় যত প্রেস ক্লাব থাকে তাহলে বেটার হতো যাই হোক এটা তখন হয়েছে তৎকালীন সেখানে ইনফ্রাস্ট্রাকচারে আমাকে যখন যেটা বলে আমি সেটা করি এটা চিন্তা করা যেতে পারে এরকম যেখানে বাইরের থেকে আসার বিষয় অনেক সময় বাইরের থেকে আসে দেখুন আমরা বিশেষ করে ট্রাইবেলদের জন্য এতগুলো হোস্টেল আমরা বানাচ্ছি
প্রচুর হোস্টেল কিন্তু বানিয়েছে। এখানে থাকার আপনারা হয়তো সেই আপনাদের অবগতই নেই, এরকম খবরই নেই, ইচ্ছে করলে আপনারা থাকতে পারবেন সেখানে। কিন্তু আমি এখন এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারবো না আমাদের আগরতলা শহরে আপনারা আসলে কোথায় এক্স্যাক্টলি থাকলে আপনাদের সুবিধা হবে। মেয়েদের সুবিধা আছে, ছেলেদেরও সুবিধা আছে, এবং এগুলো হচ্ছে অলরেডি। অনেকগুলো হোস্টেল কিন্তু আমরা প্রচুর হোস্টেল বানাচ্ছি সেখানে। আমার যেহেতু এটা আমার মাথায় এসছে আমি দেখবই। এবং একটা তো এরকম একটা মাথা ক্যান্টিন আমরা বাজেট আমরা ঠিক করেছি যারা বাইরে থেকে পেশেন্টের জন্য, এরকম একটা করেছি যে কম পয়সায় যাতে থাকা যায়, কম পয়সায় থাকা খাওয়া যায়, এরকম একটা আমরা করছি ভারত মাতা ক্যান্টিন। তো সেটাও কাজ অলরেডি অনেকটা চলে এসছে। এটা তো পেশেন্টের পার্টির জন্য। তো এরকম আমি দেখি কোন জায়গাটার মধ্যে এরকম, সবাই তো আর ডেলি আসে না, কিন্তু এটা কোনো প্রবলেমই নাই, কোনো প্রবলেম ইজিলি আমরা সর্ট আউট করতে পারি। অ্যাক্রিডিটেশনের কার্ডের কথা বলবো, এটা দেখুন আমি আবার বলছি যে 5 জনের আমরা দিলাম, তাদের প্রতিদিন যখন এই ধরনের মিটিং হবে, ওদের একটা কমিটি আছে ওখানে, এটা আমার কোনো রোল নেই, ওদের গাইডলাইন্স আছে কিছু। তো ওখানে গাইডলাইন্স ওরা বানাক না, আমার তো কোনো অসুবিধা নেই। সেই গাইডলাইন্সে আপনারা কিভাবে করবেন, আইসিআর যখন প্রপোজাল দেয় সেইভাবে। আমি আমার তরফ থেকে আজকে যে কথাগুলো বললেন আমি বলবো আইসিআর সেক্রেটারিকে, যে ওরা তো বলছে আমরা সবাই আমার ছেলে মেয়ে, ওদেরকে যদি এই প্রফেশনে যেহেতু এসছে, এই প্রফেশনটা কিন্তু একটু অন্য স্টাইলের প্রফেশন। মানে পয়সা থেকেও বড় হচ্ছে এটা, যে এটা ভিতর থেকে যতক্ষণ ধরে না আসে যে আমি এই প্রফেশনে আমি আসবো, ততক্ষণ ধরে হবে না। পয়সা তো অন্যভাবেও ইনকাম করা যায়। সাংবাদিকতা কিন্তু একটা সাংঘাতিক জিনিস, এটা কিন্তু একটা আর্ট। আজকে দেখুন আমি এই ট্রাইবেল এরিয়াগুলোতে বোঝার জন্য আমি চেষ্টা করি। আগে তো আমার ধরুন ডাক্তারি পাস করেছি, চেম্বার করেছি, চাকরি করেছি, মেডিকেল কলেজে ছিলাম, সেখানে সব ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভিন্ন। এখন যে প্রফেশনে আমি সেগুলো আমার এতটা বোঝার, কোথাও গেছি তো গেছি, মেইন রোড দিয়ে গেছি, আবার এসছি, চলে এসছি, এটা এতটা বোঝা। এখন তো আমার বুঝতে হবে না কোন জায়গায় কি সমস্যা। প্রতিটা জিনিসের আমাকে গার্জিয়ান বানানো হয়েছে, ইট বালু থেকে আরম্ভ করে, মাটির থেকে আরম্ভ করে সব জিনিস। তো সেই জায়গায় আমি আমাদের যারা অফিসাররা আছে, যারা ট্রাইবেল অফিসার, তাদেরকে নিয়ে কিন্তু আমি গত বছরও বসেছি, এবারও বসলাম, এবং যারা আইএস হয়েছে তাদের, ইভেন অন্যান্য যারা অফিসার তাদেরকে নিয়েও আমি বসেছি। ওনাদের সাথে আমি কিন্তু বোঝার চেষ্টা করলাম, এবং বেশিরভাগই একদম ডিসি এলাকা, গ্রামের থেকে এসছে বেশি। ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা বলুন তো, সব জায়গায় যান কিনা। তো কয়েকজন বলে মাঝে মাঝে আমি আমার বাড়িতে যাই। বোঝার চেষ্টা করেছি, ওনার সাথে আমার গল্প করার জন্য কিন্তু বলিনি। তো এই যে প্রায় 60-70 জন করে এরকম এক একটা দুটো টিমে, তো সেটার থেকে আমি 2 জনকে 2 হেড, 2 জন ট্রাইবেল অফিসারকে, আইএস অফিসার, ওনাদেরকে বলেছিলাম সব লিখে রাখার, এবং সব কটা লিখে আমি কম্পাইল করে আমি এর মধ্যে একটা মিটিং করেছি, এর মধ্যে, এবং সমস্ত অফিসাররা ছিল। এবং তৎকালীন সময়ে ওনাদের সাথে বসার সময় আমি বলেছি, আপনি একজন অফিসার, আপনি যখন ওই এরিয়াতে আপনি যাবেন, আপনি বলছেন ওই জায়গার মধ্যে বিজলির সমস্যা, আপনি বলছেন ওইখানে স্কুলের সমস্যা, আপনি একজন অফিসার, আপনি তো আপনার সেই পজিশনটাকে ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো জায়গায় ওখানে যে অফিসার আছে তাকে আপনি বলতে পারেন। তো আপনার তো অনেক সুবিধা, এরপরেও যদি না হয় তাহলে উপরের দিকে আসুন আপনার। আমি কিন্তু এইভাবে বোঝার চেষ্টা করি। আজকে আপনারাও কিন্তু একটা জার্নালিজমের আরেকটা শ্রেণী, আপনারা এই শ্রেণীর সাথে আমি আবার জার্নালিজম নিয়ে আমার নিজের মাইন্ডসেটটাকে কিন্তু আপনাদের সাথে যুক্ত করার চেষ্টা করি, যে আপনাদের কি সমস্যা হতো, ওনাদের থেকে ওই অযোগায়ের কি অবস্থা, ওইসব জিনিস বোঝার চেষ্টা করি। সেখানে এখনো স্কুলের সমস্যা, টিচারের সমস্যা, জলের সমস্যা, আর সমস্যা থাকবে। আমি যদি বলি 100%
জল আমরা বলছি 85% অলরেডি গ্রামে গঞ্জে বিশেষ করে পাহাড়ে 85% আমরা নলসে জল দিলাম, আর 15% কারণ ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল সেখানে সৃষ্টি করতে হচ্ছে না। তো কিভাবে হচ্ছে সেগুলো ইউ নোই। কিন্তু আপনাদের সবচেয়ে বড় যেটা, আমি তো ওনাদের থেকে যে বিষয়টা আপনাদের থেকে যেটা আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু আরেকটা চোখে কিন্তু আপনারা দেখেন আপনাদের মতামত, এবং আমাদের জন্য এটা কিন্তু এটা খবরের আকারে হলেও এটা আমাদের জন্য কিছু একটা মানে করারও একটা বিষয় দাঁড়ায় যে আচ্ছা উনি যখন এই কথাটা বলছেন এটা সত্যতা যাচাই করার জন্য। আমি সাংবাদিকদের ইন জেনারেল, এখানে ট্রাইবাল সাংবাদিকও আছে, অনেকে আছে, তাদের যেসব পত্র পত্রিকা আছে সেইগুলোর আমি কাটিং প্রতি 14 দিন বাদে বাদে ফোর্টনাইটলি আমি আমার সেক্রেটারিয়েটে বসে আমি সমস্ত যারা অফিসাররা আছে স্টেট লেভেলে তাদেরকে নিয়ে বসে, আর ডিস্ট্রিক্টের সমস্ত ডিএম এবং এসপি এবং অন্যান্য দপ্তরের সব অফিসাররা থাকে, আমার যেমন স্টেটে থাকে, আমি কাটিং নিয়ে আগেই পাঠিয়ে দিই ওদেরকে যেসব নিউজ। আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে বিষয়টা খবরটা সত্যি কি। তো এটা আমার একটা সবসময় একটা থাকে যে প্রবলেম সলভার হিসেবে আমি কাজ করার চেষ্টা করি যে কোনো বিষয়, এবং বিভিন্ন ভাবে এটা যে জাতি জনজাতি মণিপুরি আপনার যে মাইনরিটি এইসব নিয়ে যে একটা আননেসেসারি এটা ইয়ে করা। আমি আপনাকে বলছি আপনাদের তার জানার দরকার এই যে কতগুলো বিষয় এখানে ফর এক্সাম্পল যে আমি বিশেষ করে উদ্যোগ নিয়ে আমি এবার আমাদের সাথে যে পার্টনার আছে আমার বিশেষ উদ্যোগে এই দিল্লিতে কিন্তু এই ট্রাইপার্টির যে অ্যাকর্ডটা সেটা কিন্তু হয়েছে, আদারওয়াইজ হতো না। আমি বললাম তো আজকে আমি বলেছি করতে হবে, এবং আমি বললাম যে এরকম আমরা একসাথে চলার চেষ্টা করেছি একসাথে আমার তরফ থেকে কোন রকম, কিন্তু আমাকে ব্যবহার করে যদি দেখা যায় যে যেটা ওখানে লেখা আছে কি কি বিষয়ে, সবারই তো রাজনীতি করার মানে তার রাইটস আছে, তুমি আমার জায়গা ছাড়বে না, এটা তো হয় না এখানে। গণতন্ত্র তাহলে থাকবে, আমি গণতন্ত্রের পরিবর্তে এখন তার রাজতন্ত্র নাই যে গায়ের জুড়ে আমার থাকতে হবে, কিন্তু গণতন্ত্রের যুগ। তো গণতন্ত্রের মধ্যে মানে গণতন্ত্রের অধিকার সবার আছে, আমার সেখানে যাওয়ার অধিকার আছে, আমাকে আমাদের লোকদের তুমি মারবে পিটবে, এখানে লেখা আছে যে 01 থেকে মারা পিটা, এটা তো হয় না এখান থেকে। কিন্তু কি বলছে যে আমাদের এত বছর ধরে এতদিন হয়ে গেল, আর এটা তো আমি তোমাদের করালাম, এবং এই যে জিনিসটা এটা তো আপনারাই নষ্ট করলেন, আপনারাই তো এই কাজ বলছেন। এখানে লেখা আছে কোন রকম আমরা গন্ডগোল করবো না, আমরা কোন আন্দোলন করবো না, আপনারাই করেছেন। দিল্লি আমার এখন আমি যেটা করলাম দিল্লিতে এখন বলছে এইসব করলে আমরা করবো না, তো এটা পরিষ্কার আপনাদের কাছে আমি বলছি আমার কোনো এরপরে বলছি যে আমি প্রমাণ হব, আমি বারবার বলছি দিস ইজ নট মাই মানে ভাষণ, এটা আমাদের দিল্লির যে নির্দেশ আছে সেটাই আমি বলবো, কিন্তু আমাকে টার্গেট করে, এবং সেটার উদাহরণ সেদিন দেখে গেলেন হোম মিনিস্টার সাহেব পরিষ্কার করে বলেছে। এখন সেটা এইভাবে ইচ্ছে করে টার্গেট করে কিভাবে যদি আমাকে না বুঝতে পারে আর কাকে বুঝবো, আর পলিউটেড ওয়েতে ওই এই করবে, তো এইগুলো করে করে। এবং আমি বারবার বলছি যতগুলো আমাদের সরকারের তরফ থেকে 125তম বলুন টেরিটোরিয়াল কাউন্সিল বলুন এভরিথিং উড বি ডান, কিন্তু সেগুলো করবে কখন, যখন সেই পরিস্থিতি একটা ভদ্রস্থ পরিস্থিতি হবে, সেই পরিস্থিতির মধ্যে ভদ্রস্থ পরিস্থিতির সৃষ্টি যারা করবে তাদের উপর ভিত্তি করে আমরা পরিষ্কার, কিন্তু গায়ের জোরে হবে না। এই রাজনীতি হয়েছে অনেক আননিয়েছে, এবং এগুলো বেস্টেড ইন্টারেস্ট হয়েছে, হওয়ার পরে একটা ডিভিশন চলে এসেছে। আমি বারবার বলছি আমি একসাথে চলার চেষ্টা করেছি, আপনারা খেয়াল করবেন যে একজনকে দিয়ে এখানে
বারবার এখানে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। মানে একটা পার্টির বাইরে আরেকটা পার্টি সিটিজেন কি একটা ফোরাম কি বানিয়েছে, সেই ফোরাম দিয়ে এটা আন্দোলন করার চেষ্টা করেছে। তাই তুমি আমাদের সাথে থাকবে, তারপরেও যদি তোমরা এরকম করো তাহলে কি করে হবে? এবং আমি তো সমস্ত যেসব গাড়িতে মারধর হয়েছে বেশিরভাগই তো 99.9%, 100% এই থানসা বলছে, থানসার লোককেই মারছে। আমি থানসার বাড়িতে যাই, আমি কি ওনাদের সাথে কথা বলি, আরে তার তো রাইট থাকবে। তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমার কথা শুনবে না কেন? কিন্তু সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি হবে না, হয় না এটা। আর আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এখন বড় এমন এক গার্জিয়ান নরেন্দ্র মোদীজি আসার পরে আপনারা খেয়াল করবেন যে জনজাতিদের জন্য সবচেয়ে বেশি চিন্তা যদি করে থাকে এই সরকার এবং মোদীজি করেন সেটা। আজকে যে কথাটা অনেকে বলেছেন যে আমাদের সেভাবে সম্মান দেওয়া হতো না, আপনি দেখুন না একটা একটা করে, আপনি দেখুন কি কি সম্মান দেয়নি। আগে যা দেয়নি আমরা দিয়েছি আমাদের সরকার আসার পর। আজকে জনজাতিদের জন্য আমাদের সরকার আসার পর আমরা কি কি না করেছি। মহারাজাদের তো ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল ফ্যামিলি, কমিউনিস্টদের সময় বাইরেই আসতে পারেনি, নামই নেই, কোথাও নেই ওদের খবর। আমরা আসার পরে ওদের গণতন্ত্র কিন্তু দিলাম। এখন গণতন্ত্রের উপর ভিত্তি করে ওরা যা খুশি তাই বলছে। এটা তো বুঝার দরকার। তখন তো তোমাদের কোনো রাজশব্দ নেই, আমরা তোমাদেরকে রাস্তা দেখাবো। আর এইভাবে মানে গলার নালি ফুলিয়ে নানাভাবে কথা বলা, উত্তেজিত ভাষণ দেওয়া, এগুলো করে করে তো আননেসেসারি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আচ্ছা তখন কোথায় ছিলেন আপনারা? কর্পোরেটের এই যে স্ক্রিপ্ট নিয়ে, এটা তো বহুদিনের সমস্যা না। আগামী দিন কি হবে? জনজাতি মুখ্যমন্ত্রী হবে। আরে মুখ্যমন্ত্রী যদি অত গণতন্ত্র আপনার, তাহলে আপনি স্ক্রিপ্ট বানাতেন? দশরথের বর্মা কি হয়নি মুখ্যমন্ত্রী? তখন কি করেছেন? গ্রহণ করেননি কেন? স্ক্রিপ্টের বিষয়টা বারবার আমি বলেছি, এটা আমার ডিসিশন না, এটা আমাদের দিল্লির ডিসিশন। আমরা ভারতীয় সংস্কৃতির মধ্যে আমরা থাকতে চাই। এখানের মধ্যে নিজেরা ইন্ডিজিনাস পর্যন্ত এসে যে যদি দেবনাগরী আপনারা না চান, ইন্ডিজিনাস বানান। তো এটাকে বিকৃতি করে নানাভাবে চেষ্টা করছে। এবং যেসব লোক এদের ফ্রন্ট রানার হিসেবে আছে তাদের ইতিহাসগুলো আপনারা দেখুন। ভালো লোক আগে এরকম ছিল না ত্রিপুরার রাজনীতি। ত্রিপুরার রাজনীতি যদি নষ্ট করে থাকে তাহলে শিলচর থেকে ভদ্রলোক এসেছেন, আপনারা জানেন, তৎকালীন সময় এসে ত্রিপুরার রাজনীতিটা নষ্ট করতে। আগে ভদ্রলোকের রাজনীতি ছিল, ভালো লোক রাজনীতি করতে হবে। এরপর থেকে এই ধরনের রাজনীতি এখানে চলে। আমি বারবার বলছি যে এইরকম একটা সুযোগের সদ্ব্যবহার করা উচিত। আপনারা দেখেছেন সমস্ত জায়গার মধ্যে যে এত রাস্তাঘাট এত সুন্দর সুন্দর হচ্ছে, একটা ডেভেলপমেন্টের কিন্তু একটা সিচুয়েশন এসছে। আমি যখন দেখি রাত্রিবেলা বা যখন গাড়ি দিয়ে যায়, আমাদের বেশিরভাগই জনজাতি ছেলে মেয়েরা যখন চারিদিকে হাঁটাহাঁটি করে খেলাধুলিতে যায়, সেখানে জনজাতি ছেলে মেয়েরা খেলাধুলা করছে। আমার কোন সময় এরকম মনে হয় না সে মানে অন্য কেউ ব্যক্তি। এটা অত্যন্ত ভালো লাগে এবং তাদের মধ্যে ট্যালেন্ট আছে। ট্যালেন্ট গুলো পাশাপাশি এখন দেখা যায় যে ড্রাগস অনেক জনজাতি গোষ্ঠীর মধ্যে, এখন অন্য জাতি গোষ্ঠীর মধ্যে আছে, কিন্তু জনজাতিদের একটা কনস্পিরেসি, তাদের মধ্যে ড্রাগস ঢোকানো হচ্ছে, নষ্ট করছে জেনারেশন টু জেনারেশন 3-4 দশক ধরে। এগুলোর জন্য আপনাদের বিরাট একটা রোল থাকা দরকার। এগুলো যা যা বলেছেন আমি তো দেখলাম, এগুলো তো আমাদের মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা যদি হয়ে থাকে আর ইন্স্যুরেন্সের আপনার এটা সব তো কভার হয়ে যাচ্ছে 5 লাখ টাকার, এটা আর কি লাগে বলুন? আপনারা ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে 100% কিন্তু আগে ছিল সাংবাদিকদের জন্য ইন্স্যুরেন্সের আলাদা, এখন তো এটা দরকার নেই। মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা 100% এখানে হয়ে যাচ্ছে, 5 লাখ টাকা করে সবার জন্য হবে, এভরিবডি ইনক্লুডিং মি। তো এখানে আপনি ভালো করে যদি এটা দেখেন, হ্যাঁ সিকিউরিটির যেখানে প্রশ্ন, আমি বারবার বলেছি, যে কোনো সাংবাদিক কোন জায়গায় আক্রান্ত হয় আমি তার প্রতিবাদ কিন্তু আমি করি, আমি ছাড়ি না কাউকে। একটু টেকনিক্যাল হয়তো কোন জায়গায় প্রবলেম আছে, কিন্তু আমি
এক্সট্রিম অব্দি, একদম এন্ড পয়েন্ট অব্দি আমি দৃষ্টিটা দেয়। আমার সাংবাদিকরা এত পরিশ্রম করে তাদের যে কাজগুলো আছে, সেই কাজ করতে গিয়ে তার সাথে যদি, ঠিক আছে তোমার পছন্দ হয় না এটা আরেক জিনিস, কিন্তু তার জন্য তো তোমার প্রতিবাদ করার একটা আলাদা ইয়ে আছে, রাস্তা আছে। কিন্তু আমরা 2-3 জন সাংবাদিককে ফোন করেছি, আপনারা সবাই জানেন কোথায়, এখন তো এই সিস্টেম এখন তো নেই। আমি আসার আগে কি ছিল অবস্থাটা, চারিদিকে কি হতো, গোলাগুলি, কতজন লাঞ্চিং থেকে আরম্ভ করে বাদ ছিল না তো, হ্যাঁ, একে মারছে ওকে মারছে, কোথায়, এখন তো আমরা সেই জায়গাটা তো একটা এসছি। আমি একদম লাস্ট বর্ডার অব্দি পর্যন্ত যাই, সারাটা দিন সকাল থেকে রাত্রে অব্দি ঘুরিয়ে। কিন্তু একা আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না, বা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা এসছেন, আর বাকি লজিস্টিক সাপোর্ট কি করা যায়, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হবে আমি বলছি সেটা আমি কথা বলবো। যে আপনার টিম বানিয়েছি, সেই টিমের সাথে কথা বলবো, ওনারাও কি বলে, আমাদের এখানে অনেকেই আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আমি বোঝার চেষ্টা করছি, এবং সেটা বুঝে আমি আমার কথা বলবো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ত্রিপুরার সমস্যা আপনাদের কিন্তু সলভ করতে হবে। এটা সবাই মিলে যদি করি তবে আমরা করবো। ভালোটা দেখা, যদি কোনো জায়গায় যদি খারাপ কিছু হয়, নিশ্চয়ই তার সমর্থন আমাদের রাইটস আছে। এবং এতে করে কিন্তু অনেক কিছু আমরা সরকারের থেকে, আমি তো হঠাৎ করে যখন টিভি দেখি, এখান থেকে আমি ফোন করি, কি হলো এরকম একটা নিউজ আসছে, কি হয়েছে, সাথে সাথে পুলিশ যায় বা কোনো আধিকারিক যায়। হাসপাতালে কালকে দেখলাম যে ডাক্তারবাবুরা স্ট্রাইক করে, আমি সাথে সাথে হেলথ সেক্রেটারিকে ফোন করলাম, উনি বাইরে আছেন। এটা কি ঘটনা, কেউ 3 মাস ধরে বেতন পাই না, জানি না। বলে স্যার না, আপনারা এটা প্রোগ্রামের মধ্যে ওটা ছিল, মানে প্রোগ্রাম মানে একটা স্কিমের মধ্যে ওটা ছিল, তো স্কিমের মধ্যে থাকলে ওটা নেই স্যার, সমস্যা নেই বলে আমি এই যে আমার চোখের সামনে নিয়ে আসলো খবরটা, আমার ইজি হলো বিষয়টা, আমি সাথে সাথে বললাম। কাজে যে জায়গায় আছেন আপনারা, অনেকে প্রথম থেকে এসেছেন, কেউ কুয়েত থেকে আসেন, কেউ বিশ্রামগঞ্জ থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, বিনা পয়সা কিন্তু আপনার থেকে আমি খবর পাবো। এর থেকে বড় জিনিস কি থাকে, এর থেকে মুক্তি আমি खबर, ठीक ना। तो मेरे लिए बहुत ही अच्छा है। और धीरे धीरे हम लोग और जितना हम लोग एक साथ मिलेंगे, कभी कोई बात करेंगे, जस्ट ट्रीट मी एज वेरी ऑर्डिनरी पर्सन, सिंपल